হুম। এবার যেটা আসে এখানে মৃৎশিল্প বা পোয়েট্রি টাইপসে, এখানে ব্ল্যাক আর রেড ওয়্যার ইউজ করা হতো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কালো আর লাল রঙের পাত্র ব্যবহার করতো। এরা হচ্ছে চালকোলতিক স্থানে এখানে পাওয়া যায় এই পাত্রটা, ঠিক আছে। এটা থেকে কিন্তু প্রশ্ন করতেই পারে ব্ল্যাক ও রেড ওয়্যারের পাত্র কোন যুগে পাওয়া যেত, ঠিক আছে। বা এখানে প্যান্টেড পোয়েট্রি পাওয়া যেত, যেগুলোতে নকশা ছিল জ্যামিতিক রস রেখা, ত্রিভুজ এবং সূর্য চিহ্ন পর্যন্ত অবস্থান আছে এখানে। এর প্রধান প্রত্যন্ত স্থানগুলি সেটা হচ্ছে আহার, এটা রাজস্থানে, এছাড়া হচ্ছে কৈথা যেটা মধ্যপ্রদেশে, মালওয়া এটাও মধ্যপ্রদেশে, জরোয়ে এটা মহারাষ্ট্রেতে আছে, এই যে এখানে। এটা হচ্ছে ইনামগাঁও, এটা হচ্ছে মহারাষ্ট্রেতে আছে। এছাড়া আছে দাইমাবাদ, এটা হচ্ছে লার্জেস্ট সাইট, এটাও মহারাষ্ট্রে আছে। এরপর গণেশ্বর যেটা কপারে পাওয়া যায় সেন্টার, সেটা হচ্ছে রাজস্থানে আছে, ঠিক আছে। শিবভূ সম্রাট অনেক আগে থেকে চালকুলি থেকে গ্রাম ছিল, অনেক স্থানে আগুন পুড়িয়ে গুদামঘরও পাওয়া যায়, এবং তারা রাজস্থান থেকে সরবরাহ করতো খিত্রি খনি, এই যে এখান থেকে খৈনি যেটা আমরা খাই সেটাকে। এরপর অর্থনীতি, অর্থনীতি তখনকার দিনের মতোই কৃষিভিত্তিক ছিল, মৃৎশিল্পী আর ধাতু শিল্পী ছিল, আর দূরবর্তী বাণিজ্যে কপার ওর এক্সচেঞ্জ করতো, মানে কপারকে তামাকেই ওরা এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার করতো, এবং গ্রামীণ বাজার ব্যবস্থাও ছিল। জড়োয়ে এটা হচ্ছে চালকুলি থেকে সংস্কৃতির সব থেকে পাওয়া যায় এখানে মহারাষ্ট্রেতে, যেটা সংস্কৃতির নিদর্শন বেশি পাওয়া যায়। আর দামাইরা দায়মাবাদ এখানে সব চালকোলি থেকে যে সব থেকে বড় এটি হচ্ছে প্রত্নতান্ত্রিক স্থান। এরপর আছে ব্ল্যাক রেড ওয়্যার, এখানে তাম্রযুগে এখানে তামা ইউজ করতো, কিন্তু লোহা এখনও আসেনি। চালকোলি থেকে যে কৃষিগ্রাম মার্থওয়েজ, এগুলোতে আর বেশি কিছু নেই। এরপর আমরা আসবো ম্যান চ্যাপ্টার, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা বা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, আরবান এজ সিভিলাইজেশন। এর সময় আনুমানিক 2600 খ্রিস্টপূর্ব থেকে 1900 খ্রিস্টপূর্ব। এটা ব্রোঞ্জ যুগের সভ্যতা তোলে। এতক্ষণ পর্যন্ত যেসব আমরা ব্রোন এজ বা চালকোলিথিক এজের ক্ষেত্রে যেটা দেখেছি, সেটা একটা সভ্যতা শুরু হয়নি, তারা একটা গ্রাম ভিত্তিক সমাজ তখন অবধি আছে, কিন্তু সিন্ধু সভ্যতা আসার সাথে সাথে এটা একটা সভ্যতায় পরিণত হলো। এখানে নদী, তীর, উপনদী, সিন্ধু নদীর তীরে অবস্থিত, তার উপনদী রুদি, রিয়াস, শতদ্র, এখান থেকে আসতেই পারে কিছু প্রশ্ন। এটা ভারতের প্রথম পরিকল্পিত নগর বলা চলে। এর প্রত্নতান্ত্রিক স্থানগুলো যদি দেখি, তাহলে পাকিস্তানে যেটা আছে সেটা হচ্ছে হরপ্পা আছে, মহেঞ্জোদারো আছে, ঠিক আছে। আর আছে আর আর আছে পাকিস্তানে চন্দ্রদারা চন্দ্রদারো, আর আছে হরিয়ানাতে আছে রাখিগড় আর বানাওয়ালি, আর রাজস্থানে আছে কালীবঙ্গান, আর গুজরাটে আছে লোথাল। লোথাল ছিল পোর্ট সিটি। আর ধোলা ভারী এটা গুজরাটে, এখানে ডাকা হতো জলকে সেচের জন্য সঞ্চয় করে, ঠিক আছে। এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট। আর মহেঞ্জোদারোতে ছিল আর পাবলিক বাথ সব থেকে বড়, এটাও একটা ইম্পর্ট্যান্ট। এবার আসি নগর পরিকল্পনা, টাউন বা আরবানাইজেশন, উন্নত নগর ব্যবস্থা। এরা ছিল গ্রিড প্যাটার্নের রাস্তা, এখানে ছিল পাকা ইটের বাড়ি, ড্রেনেজ সিস্টেম খুব ভালো ছিল, যেটা নিয়ে সবাই আলোচনা করে, এবং পাবলিক বাথ ছিল, যেটা ছিল মহেঞ্জোদারোতে। গ্রেনারি বা শস্যকার তখন ছিল। দুর্গ এলাকা থাকতো হচ্ছে উপরের দিকে, এবং নিচুর দিকে থাকতো সাধারণ মানুষের এলাকা বা নিচু শহর। এবার প্রশাসনের ক্ষেত্রে শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন ছিল, কিন্তু রাজা বা সম্রাটের প্রমাণ পাওয়া যায়নি। অনেকের ধারণা পুরোহিত বা বণিক শাসন দ্বারা সমান্ত করা হতো। এখানে সমান সাইজের ইট পাওয়া যেত, এবং পরিকল্পিত কৃতিত্ব এখানে। হুম। এরপর আসি এর লিপি বা স্ক্রিপ্টের ক্ষেত্রে। এরা চিত্রলিপি বা পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট ইউজ করতো, এখনও অপঠিত। এখনও এই লিপিগুলো পড়া যায়নি। এরা ডান থেকে বাম দিকে লিখতো, শিলমোহর পাওয়া যায়। এবার পোয়েট বা মিত্রপাত্রের ক্ষেত্রে রেড ওয়্যার পোয়েট্রি পাওয়া যায়। এর আগেরটাতে কী ছিল, এরা রেড ওয়্যার ইউজ করতো না, এরা করতো ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। এর আগে এই যে ভুলে গেলাম, উম, উম, পরে আসবে, তাহলে ওটা পরে নিয়ে আলোচনা করবো। রেড ওয়্যার পোয়েট্রি ইউজ করতো, এরা কালো নকশা আঁকা পাত্র ব্যবহার করতো, জ্যামিতিক ও পশু নকশা এবং চাকা দিয়ে তৈরি করতো।
এবং পশুপালনের ক্ষেত্রে এখানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতেই পারে। এরা গরু ব্যবহার করতো, মহিষ ব্যবহার করতো, ছাড়ো ভেড়া, ছাগল, কুকুর, হাতি ব্যবহার করতো, কিন্তু ঘোড়া তখনও এরা ব্যবহার জানেনি। এবার আছে ধর্মীয় বিশ্বাস বা রিলিজিয়াস প্র্যাকটিসের ক্ষেত্রে এরা কী কী করতো। এরা মাতৃদেবী পূজা করতো, এরা মাদার গডেসকে পূজা করতো, এরা পশুপতি শিবের পোটোটাইল সিল পাওয়া যায়, আশা করা যায় এখানে পশুপতিরও পূজা হতো। এবার বৃক্ষ পূজা করতো এবং অগ্নিবিধিকে পূজা করতো। এবার বাণিজ্যের ক্ষেত্রে এরা অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য দুটোই সম্পর্ক ছিল। মেসোপটেমিয়াতে সাথে এদের বাণিজ্য ছিল, লতাল ছিল এদের বন্দর। এরা রপ্তানি কী করতো, পুঁতি, তুলা এবং হাতের তাঁত। প্রযুক্তি এবং শিল্পের ক্ষেত্রে এরা ব্রোঞ্জ ধাতুর খুব ব্যবহার করতো, ঠিক আছে। ওজন ও পরিমাপের জন্য স্ট্যান্ডার্ড ওয়েট ইউজ করতো, পুঁতি শিল্প ইউজ করতো, গয়না, শাক শিল্প এবং ধাতু শিল্প ব্যবহার করতো। অর্থনীতির ক্ষেত্রে এরা কৃষিতে গম আর জবের চাষ করতো, এরা তুলা চাষও শুরু করেছিল এবং এটা পৃথিবীর মধ্যে প্রথম তুলা চাষ শুরু করে, ঠিক আছে। এরা সেচ নেওয়ার পর কৃষিও শুরু করে, যেটা ধুলাগড়িতে আছে জল সংরক্ষণের জন্য। লথাল বন্দর, গ্রেট বাথ হচ্ছে মহেঞ্জোদারোতে, স্ক্রিপ্ট এখনও অপোদিত এবং খরার ব্যবহার জানতো না। এবার আসবো আমরা বৈদিক যুগ। এবার সিন্ধু সভ্যতা শেষ হওয়ার সাথে সাথে বৈদিক যুগে শুরু হয়, বা অনেকে বলে আরিয়ান এজ। কিন্তু আরিয়ান এজের যে অনেকগুলো টপিক আছে, যে আর্য এরা ভারত থেকে এসেছে না বিদেশ থেকে এসেছে না কোথা থেকে এসেছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো না। সেগুলো নিয়ে ডিসকাস হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এবং সেটা নিয়ে প্রশ্ন আসারও সম্ভাবনা খুব কম। আমরা ডাইরেক্ট ডিসকাস করবো বৈদিক যুগ নিয়ে বা বৈদিক এজ নিয়ে। তো সময় আনুমানিক 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এবং এটা আর্যদের যুগ এবং অন্য নাম বৈদিক সভ্যতা বা ঋগ্বেদিক কালচার। তো এটাকে দুই ভাগে ভাগ করা যায়, আর্লি বেদিক এজ, ল্যাটার বেদিক এজ। আর্লি বেদিক এজের ক্ষেত্রে আমরা যেটা দেখি, গোষ্ঠীভিত্তিক সমাজ, এটা তখনও ট্রাইবাল। এরা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, নারী সম্মানিত এবং সভা সম্বন্ধিত অংশগ্রহণ করতো এবং বর্ণ ব্যবস্থা কঠোর ছিল না। এখানে সমাজটা স্থায়ী হয়ে যায় এবং জনপদ হয়ে যায়। এরা কঠোর বর্ণ ব্যবস্থা বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ ব্যবস্থাতে বিশ্বাসী ছিল এবং নারীর অবস্থান এখানে ধীরে 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 কমে যায়। এখানে রাজনীতিতে রাজা হতো, যাকে রাজন বলতো। এরা গণতান্ত্রিক সভা ও সমিতি ছিল, এদের কোনো স্থায়ী সেনাবাহিনী ছিল না। রাজা শক্তিশালী হয়ে ওঠে এবং রাজ্য গঠনে এখানে জনপদ থেকে মহাজনপদ শুরু হয় এবং এখানে কর ব্যবস্থা ছিল। ধর্ম, এরা প্রকৃতি পুজো করতো এবং এদের প্রধান দেবতা ছিল ইন্দ্র, বজ্র দেবতা, অগ্নি, বরুণ এবং বায়ু। এরা অগ্নি, বরুণ অ্যান্ড বায়ু, এবং এদের মূর্তি পূজা সেভাবে প্রচলন ছিল না। এবার ধর্মের ক্ষেত্রে যদি দেখি, এরা যজ্ঞ ও আচার বৃদ্ধি পায় এবং ব্রাহ্মণের গুরুত্ব পায় এবং দেবতা ছিল প্রজাপতি, বিষ্ণু, রুদ্র বা ত্রিদেবের এখানে প্রভাবটা শুরু হয়। এবার যদি অর্থনীতি এবং কৃষির ক্ষেত্রে দেখা, এরা পশুপালনই প্রধান এবং গুরু দিয়ে সম্পদকে গণনা করা হতো, যার যত গুরু সে তত বড়লোক। এবং সামান্য কৃষি হতো, যেটা জবের কৃষিতে এরা লাঙ্গল চাষ শুরু করে, তারপর ধান চাষ শুরু করে, তারপর লোহার ব্যবহার শুরু হয়। এবার হচ্ছে পটরি। এখানে প্রিন্টেড গ্রে ওয়্যার নেই এবং এরা সাধারণ মাটির পাত্র, ঠিক আছে। লেটার বেদিক থেকে প্রিন্টেড গ্রে ওয়্যার আছে। এখানে 4টা বেদ আসে, যেটা হলো একটা ঋগ্বেদ, যেখানে স্তব লেখা আছে। এরপর আছে চতুর্বেদ, যেখানে যজ্ঞ পদ্ধতি লেখা আছে। সামবেদ, এখানে সঙ্গীত ও সুর সম্পদে লেখা আছে। অর্থব্যবেদ, এখানে চিকিৎসা এবং মন্ত্র সম্বন্ধে লেখা আছে। কি কোন বেদে কী সম্বন্ধে লেখা আছে, এখান থেকে কি প্রশ্ন করলেও করতে পারে। এবার হচ্ছে বেদাঙ্গর ক্ষেত্রে, বেদের অংশকে বা সারাংশকেই বেদাঙ্গ বলে। বেদাঙ্গর 6টা ভাগ আছে। একটা শিক্ষা, যেটা উচ্চারণ, নিরুক্ত, শব্দ অর্থ, কল্প বা আচার, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ্ক। এবার আসবো দর্শন শাস্ত্রের ক্ষেত্রে। তো এটা হচ্ছে দর্শন ক্ষেত্রে বেদান্তের কয়েকটা অংশ আছে, যোগ, সাংখ্য, ন্যায়, বৈশিক, মীমাংসা। এই যে এখানে বলতে পারি, এই যে সাংখ্য, ন্যায়, বৈশিক, বেদাঙ্ক এবং মীমাংসা। তো সাংখ্য এই ফিলোসফি থেকেই কিন্তু বৌদ্ধ আর জৈন ধর্মের জন্ম হবে, ঠিক আছে। যোগ হচ্ছে যোগার কথা বলা হচ্ছে। আমি কী কী পড়ালাম এখানে? হুম এবার কুইক রিভিশন জন্য বলতে পারি, আর্লি ভিত্তিক যে পশুপালন শুরু হয়, ল্যাটার ভিত্তিক যুগে কৃষির সাথে লোহারও ব্যবহার হয় এবং আর্লি ভিত্তিক যুগে সবার সম্মতিতে কী হতো,
আর্লি বৈদিক যুগে সভা সমিতিতে মহিলারা অংশগ্রহণ করতো, তারপরে পোস্ট বৈদিক যুগে মহিলারা সভা সমিতি গ্রহণ করতে কম করে দেয়। এবং এখানে প্রিন্টিং গ্রোয়ার লেটার ভিত্তিক যুগে শুরু হয়, যে এইরকম টাইপের কালো কালো যেটাতে ওয়্যার থাকতো। এবার আমরা আসবো বৈদিক যুগের পর মহাজনপদ। 16টা বড় বড় মহাজনপদ ছিল, এটা নিয়ে আমরা আলোচনা করব। আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে এরা উত্তর ভারতের জনপদ বা মহাজনপদ থেকে শুরু হয়। জনপদ এখানে পোস্ট বেদে গিয়ে যে রাজারা রাজ্য গঠন করে থেকে সেখান থেকে জনপদ শুরু হয় এবং এই রাজ্যগুলো বড় হতে হতে মহাজনপদের শুরু করে। 16টা মহাজনপদের সম্বন্ধে জানা যায় এবং এই মহাজনপদগুলি কিছু বৌদ্ধিক টেক্সট, কিছু হিন্দু টেক্সট, কিছু পুরাণ কাহিনী থেকেই এর সম্বন্ধে আমরা জানতে পারি। তো পূর্ব ভারতে বা ইস্টার্ন ইন্ডিয়াতে 4টা ছিল, তার মধ্যে একটা হলো অঙ্গ, যার রাজধানী হলো চম্বা বা মগধ, এটা যার রাজধানী হলো রাজগৃহ বা পাটলিপুত্র, এটা গয়া ও পাটনাতে, এই যে মগধ। ওকে, এটা হচ্ছে অঙ্গ। এরপর আছে বৈশালী এখানে হওয়ার কথা। আর আছে মল্ল, যার রাজধানী কুশীনগর, দেওরিয়া বা ইউপিতে, এটা উত্তরপ্রদেশে। এরপর আছে মধ্য গঙ্গা উপত্যকা। এখানে এটা পুরোটাই উত্তরপ্রদেশের মধ্যেই পড়বে বর্তমান দিকে। এটা কাশী, এটা বেনারসে, বৎস বা কৌশানী, এটা এলাহাবাদ বা প্রয়াগরাজে, কৌশল এটা বা শাহপন্থী বা অযোধ্যা বা পূর্ব উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। এরপর আমরা যদি আসি, সেটা হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলে, একটা হচ্ছে গান্ধার দক্ষশিলাতে, এটা বর্তমানে রাহুলপিন্ডি বা এটা পড়বে হচ্ছে পাকিস্তানের দিকে। কম্বোজ এটা হচ্ছে কাশ্মীর অঞ্চলের মধ্যে পড়বে, এটা কুরু পড়বে, এটা পাঞ্চাল পড়বে সুরসেন। তাছাড়া আছে মধ্য ভারতে আছে ছিরি, আর আছে অব্বন্তী। উত্তর পশ্চিমে আছে অঞ্চলে যেটা গান্ধার পড়লাম কিছুখানে, কম্বোজ, রাজৌরি। আর অসমক হচ্ছে এটা গোদাবরী নদীর তীরে মহারাষ্ট্রের দিকে, দক্ষিণ ভারতে একটাই। তো শাসন ব্যবস্থা এই সময় কীরকম ছিল? মনার্কি বা গণতন্ত্র বা গণসংঘ, দুটো রাজা ছিল, একটা বুজ্জি আর হচ্ছে মল্ল। এটা হচ্ছে রাজধানী বৈশালীতে, আর মল্ল রাজধানী কুশানী দেউরিয়া বা উপেতে, এই দুটাতেই কিন্তু গণতন্ত্র ছিল। ঠিক আছে। এবার আমরা আলোচনা করব জৈন ধর্ম নিয়ে। এর রাজা বা জৈন ধর্মের উৎপত্তির জৈন ধর্মতে 24 জন তীর্থঙ্কর ছিল। তার মধ্যে আর এরা যেটা ভাষা ইউজ করে সেটা তো প্রাকৃত ভাষায় মোট 24টি গ্রন্থ আছে এদের। তো প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভদেব, এর জন্ম অযোধ্যা, প্রতীক হচ্ছে বলদ এবং বেদে এনার নামের উল্লেখ আছে। এরপর আছে 22তম অষ্টিনেমি, এনি হচ্ছে নেমিনাথ। 23তম হচ্ছে পার্শ্বনাথ, এনার জন্ম বেনারসিতে, প্রতীক এনার সাপ। এবং 24তম হচ্ছে বর্তমান মহাবীর। ঠিক আছে, প্রধান প্রতিষ্ঠাতা বা যেখান থেকে বলা যায় যে ফর্মালি জৈন ধর্মটার অস্তিত্ব শুরু হয়েছে। জন্ম প্রায় 540 খ্রিস্টপূর্বাব্দে কুশগ্রাম, বৈশালী, বিহারে। পিতা সিদ্ধার্থ, মাতা ত্রিশালা। এনার ক্ষেত্রে গেটিক কুলে জন্ম, গৃহত্যাগ করেন 30 বছর বয়সে। কৌবিল্য জ্ঞান 42 বছর বয়সে শাল গাছের নিচে জাম্বিকা গ্রামে ঋতুপালিকা নদীর তীরে। এনার স্ত্রীর নাম ছিলেন যশোদা, কন্যা ছিলেন অনুজা প্রিয়দর্শিনী। এনার প্রথম উপদেশকে পাবা বলে ইনি মোক্ষম লাভ করেছিলেন 41 বছর বয়সে। ইনি মোক্ষ লাভ করেন 468 খ্রিস্টপূর্বাব্দে পাওয়াপুরী, বিহারে। এনার উপাধি ছিল জিতেন্দ্রীয় এবং কেবেলিন। এরপর আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে জৈন দর্শন বা ফিলোসফি বা মোক্ষা, এদের কনসেপ্টগুলো। মোক্ষের লাভের 3টি এখানে কনসেপ্ট বলা আছে: সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত। সম্যক দর্শন মানে রাইট টু ফেথ, রাইট নলেজ অ্যান্ড রাইট কনচাক্ট। এবং 5টি মহাব্রত সম্বন্ধে বলেছেন: অহিংসা, সত্য, অস্থেয়, চুরি না করা বা নট স্টেলিং, ব্রহ্মচর্য বা সিলিবেসি, অপরিহার্য, নট অ্যাটাচমেন্ট বা কারোর সাথে অ্যাটাচ না হয়ে যাওয়া। এরা তপস্যা এবং সংযমীর দ্বারাই নিজেকে মুক্ত করার বিশ্বাস ছিল। এবং জৈন সম্প্রদায় 2টি ভাগে ভাগ ছিল।
যেটা দিগম্বর, এরা বস্ত্র পরিধান করতো না। শ্বেতম্বর, এরা বস্ত্র পরিধান করতো। তো এরা বস্ত্র পরিধান করে না, শ্বেতম্বরা সাদা বস্ত্র পরিধান করে। এরা ভদ্র বায়ুকে ফলো করতো, এরা স্থূলভদ্রকে ফলো করতো। এরা চন্দ্রগুপ্ত মৌর্যের শ্রবণগুলা বেলা কোটাতে এই সম্প্রদায়টি স্থাপন হয়। ঠিক আছে, এটি 303 খ্রিস্টপূর্বাব্দে মগধের দুর্ভিক্ষের কারণে শ্বেতাম্বরের অস্তিত্ব শুরু হয়। ঠিক আছে, শিলখানা বা উপবাসে মৃত্যু দ্বারাই দিগম্বররা দেহত্যাগ করে। এবার হচ্ছে জৈন সভা। প্রথম জৈন সভা 258 খ্রিস্টপূর্বাব্দে পৃষ্ঠপোষক ছিল বিন্দুসার। এটি হয়েছিল কোথায়? পাটলিপুত্রতে। এবং দ্বিতীয় সংজ্ঞা ভালবি বা গুজরাট এর সভাপতি ছিলেন স্থূলভদ্র, এবং এটি 12টি অঙ্গ বা সংকলন নিয়ে আলোচনা হয়। এরপর আসে স্থাপত্য এবং শিল্প, আর্কিটেক্ট ও মনুমেন্টস। গৌতমেশ্বর, বাহুবলী, মূর্তি শবনবেলা বা কর্ণাটকে বানানো হয়েছিল। হাতিগুম্পা গোয়া, খারবেল উড়িষ্যাতে আছে। উদয়গিরি এবং খণ্ডগিরি এটা উড়িষ্যাতে আছে। দিলওয়ারা জৈন মন্দির মান্টুপুর রাজস্থানে আছে। জৈন মঠ বাজশীতে আছে। জীবনযাপন কঠোর তপস্যা, নিরামিষ খাদ্য, জীব হত্যা নিষেধ, সন্ন্যাস জীবন আদর্শ। কুইক রিভিশনের মধ্যে আছে 24টি তীর্থঙ্কর, মহাবীর 24তম, 3টি রত্ন এবং 5টি মহাব্রত আছে। দিগম্বর বনাম শ্বেতাম্বর এবং অহিংসাই হচ্ছে এদের মূল অস্বীকার। দিগম্বর বনাম শ্বেতাম্বর, কাপড় পরবে না, সাদা কাপড় পরবে, বাস। এবার আমরা আসবো গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মে। এবং জীবন পরিচয়ের ক্ষেত্রে আমরা গৌতম বুদ্ধের ক্ষেত্রে যেটা দেখি, ইনি 623 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। এখানে 683 খ্রিস্টপূর্বাব্দেই ইনি 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে মৃত্যুবরণ করেন। এনার পরিবারের মধ্যে ছিলেন, পরিবারের পিতা ছিলেন সত্যধন, ইনি শাক্য বংশের রাজা ছিলেন। মাতা ছিলেন মহামায়া এবং সৎমা মহাপূজ্য গৌতমী, প্রথম মহিলা যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং প্রথম ভিক্ষুণী হিসাবে হিসাবে প্রকাশ করেন আর কি বলা চলে। স্ত্রীর নাম ছিল যশোদারা, পুত্র ছিল রাহুল। জীবনের ঘটনা: 29 বছর বয়সে মহাভিস্কিক্রম বা গৃহত্যাগ করে, যেটাকে আমরা স্ক্রিনম বলে জানাই। এনার গুরুর নাম ছিল আলারক্লাম, যিনি উদ্রকের রামপুত্র ছিলেন। বোধিলাভ: ইনি উরুবেলা বৌদ্ধগয়া বৌদ্ধ বৃক্ষের নিচে এরকম করে নিরঞ্জনা নদীর তীরে বসে বুদ্ধি লাভ করেন। এনার প্রথম ধর্মদর্শনা হয় সারনাথ, এনাকে ধর্মচক্র প্রবর্তন। এনার প্রতীক সম্বন্ধে পদ্ম এনার জন্মকে নির্দেশ করে, খরা এনার গৃহত্যাগকে নির্দেশ করে, বুদ্ধিবৃক্ষ বা জ্ঞান লাভকে নির্দেশ করে, ধর্মচক্র প্রথম এনার উপদেশকে, এবং স্তূপ মহাপরিনির্বাণকে নির্দেশ করে। এনার দর্শন বা বৌদ্ধিক দর্শন আলোচনা করলে যেটা আমরা পাই, 4 আর্য সত্য। জীবনের দুঃখময় এবং দুঃখের কারণই হচ্ছে তৃষ্ণা আর ইচ্ছা বা দুঃখের নাশম্ভ। জীবনে যদি দুঃখের কারণ হচ্ছে ইচ্ছা, আর ইচ্ছা এবং ইচ্ছা না থাকলে তো জীবনে কোনো দুঃখও থাকবে না। এনে দুঃখ নাশের পথকে অষ্টাঙ্গিক নামে পথ নামে বলেছেন আর কি, অষ্টাঙ্গিক পথ। এই অষ্টাঙ্গিক হচ্ছে সাম্যক দর্শন, সাম্যক সংকল্প, সাম্যক ব্যাগ, সাম্যক কর্ম, সাম্যক জীবিকা, সাম্যক প্রচেষ্টা, সাম্যক স্মৃতি, সাম্যক সমাধি। এবার হচ্ছে এখানে বৌদ্ধ ভিক্ষুকদের কনসিল বসেছিল, বা বৌদ্ধ ভিক্ষুরা একসাথে যখন আসে তখন সেখানে আলোচনা হয়। একসাথে যখন এরা জড়ো হয়, সেটাকে আমরা বলি বৌদ্ধ সভা। তো প্রথম বৌদ্ধ সভা হয়েছিল 480 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রু, যার পরিচালক ছিলেন। এটি হয়েছিল অজাতশত্রু, যিনি রাজা ছিলেন ওই সময়, আর এটি হয়েছিল মহাকাশ্যপের হাত ধরে, বা মহাকাশ্যপের পরিচালক ছিল। তারপর হয়েছিল দ্বিতীয় বৈশালীতে 383 খ্রিস্টপূর্বাব্দে, মানে 100 বছর অন্তর প্রায়। ইনি কালাশোক বা শবকামী, কালাশোক ছিলেন এ সময় বৈশালীর রাজা এবং শবকামী। এক সেকেন্ড জল খেতে হবে।
সবকামী এই কাউন্সিলিংয়ের হেড ছিলেন। এরপর আসবো আমরা তৃতীয়, যেটা পাটলিপুত্রতে হয় 250 খ্রিস্টপূর্বাব্দে। এখানে অশোক এর এর আহ, এটি আয়োজন করেন অশোক। আর চতুর্থ কাউন্সিল হয় কাশ্মীরে 72 খ্রিস্টাব্দে 21 লোক এ আয়োজন করেন কনিষ্ক এবং এ সভাপতির ছিলেন বসু মিত্র। এরপর আমরা যাব সম্প্রদায়। বুদ্ধিস্টকে দুটি সম্প্রদায়কে ভাগ করা যায়, হিনজান এবং মহাযান। হিনজান মূর্তি পূজার নেই, হিনজানে মূর্তি পূজা নেই, এরা পালি ভাষায় লেখে। পালি ভাষা হচ্ছে বাংলার আদি ভাষার মতোই মোটামুটি। মহাযান এটি হচ্ছে মূর্তি পূজা এবং সংস্কৃত ভাষায় লেখে এবং বোধিসত্ত্বের ধারণা পোষণ করে। আর বজ্রযান হলো তান্ত্রিক বুদ্ধিজম, যারা তন্ত্র ফলো করে। এরপর ধর্মগ্রন্থ ত্রিপিটক। ত্রিপিটক এরা হচ্ছে মেন ধর্মগ্রন্থ। এখানে আছে সুপ্তপিটক, যেটা এখানে উপদেশ দেওয়া হয়, বিনয় পিটক মানে সন্ন্যাসের নিয়ম, এবং হচ্ছে অভিধর্মপিটক, যেখানে ব্যাখ্যা করা হয়েছে। অন্যান্য গ্রন্থ এর মধ্যে আছে মিলিন্দপুঞ্জ, এটা মেনেন্ডার নাগসেনের আলোচনার দ্বারা এই বইটি লেখা হয়েছে। এরপর আছে বুদ্ধচরিত, যেটা অশ্বঘোষ লিখেছেন। জাতক কাহিনী যিনি হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের গল্পকে বলা হয়। এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন। বিক্রমশিলা হচ্ছে ধর্মপাল প্রতিষ্ঠা করেন। ওদনপুরী কপাল প্রতিষ্ঠা করেন। এবার হচ্ছে ধর্মীয় স্থাপত্য আর্কিটেক্ট বা টার্মস, যেটা হচ্ছে চৈত্য মানে হচ্ছে প্রার্থনা স্থল। এটা বিহার মানে হচ্ছে ভিক্ষুকদের বাসস্থান। স্তূপ মানে স্মৃতিসৌধ, এবং প্রধান স্তূপ হচ্ছে কেশরিয়া বিহারে। এটি বৃহত্তম ধামেক সারনাথ এবং রামপুর কৃষ্ণনগর সাঁচি মধ্যপ্রদেশ অ্যান্ড বিরুবুদের ইন্দোনেশিয়াতে অবস্থান করে। কুইক রিভিশনের মধ্যে আছে 4টি আর্যসত্য এবং অষ্টামিক মার্গ। সারনাথ হচ্ছে প্রথম প্রদেশ, পদ্মগুহাতে জ্ঞান লাভ করেন। কুশীনগরতে মহাপুরী নির্বাণ লাভ করেন, এবং ত্রিপিটক হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ। এবার আসবে মগধকে ঘিরে যেসব সাম্রাজ্যগুলোকে তৈরি হতে দেখবো, ঠিক আছে। রাজগৃহ এটা হচ্ছে মগধ, এই পুরো এরিয়াটা। রাজগৃহ থেকে পাটলিপুত্রতে আসবে। হরজঙ্গ বস্ক বা হরেঙ্কা ডাইনেস্টি সম্বন্ধে যখন কথা বলবো, সেটা হচ্ছে প্রথম যে প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার 516 খ্রিস্টপূর্বাব্দ থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ। ইনি অঙ্গকে জয় করেন। অঙ্গ কোন দিকে ছিল? বাংলার সাইডে। ইনি কূটনীতিক 3টি বিবাহ করেন। একটি ছিল কৌশলের রাজকন্যা প্রসেনজিতের বোনকে, ছেলনার বা লিচ্ছবি রাজকন্যাকে বিয়ে করেন, এবং মাত্রই এটি হচ্ছে পাঞ্জাবের রাজকন্যাকে বিয়ে করেন। তিনি রাজ চিকিৎসক জীবককে উজ্জয়িনীতে পাঠান। এরপর এনার পুত্র হয় অজাতশত্রু, যিনি বাবাকে নিজের বাপকে খুন করেছিল এবং কৌশল এবং লিচ্ছিবিকে পরাজিত করে। তারপর তিনি বৈশালী জয় করেন এবং যুদ্ধ এই ক্ষেত্রে বৈশালী দুটি যন্ত্র ব্যবহার করেন। একটি হচ্ছিল ক্যাটারপাইলার টাইপের মতো যন্ত্র, আর একটা হচ্ছিল অশ্ব মানে ঘোড়া দিয়ে সামনে কেটে যাবে, এরকম করে ফ্যানের মতো করবে, এইসব একটা যন্ত্র ব্যবহার করেছিল। ইনি পাটলিপুত্রে রাজধানীকে স্থানান্তর করেন। কোথায় ছিল এর আগে রাজধানী? রাজগৃহ থেকে পাটলিপুত্রে। এরপর আসে শিশুনাগ বংশে বন্দিজয় এবং মগধে এটাকে যুক্ত করেন। এই সময় দ্বিতীয় বৌদ্ধ সংঘের সংগঠন ঘটে, যেটি দ্বিতীয় বছর হয়। এই সময় সংগঠন এর সম্বন্ধে বেশি কোনো জানার কিছু দরকার নেই। এরপর আসবো আমরা নন্দবংশ। এদের সম্বন্ধে জানা যায় পুরাণ থেকে। মহাপদ্মনন্দ একরাট উপাধি ধারণ করেন, ঠিক আছে। ধনানন্দ হচ্ছে আলেকজান্ডারের আক্রমণের সময় ছিলেন, এবং এর জানা যায় যে ধনানন্দ আর আলেকজান্ডারের মধ্যে যুদ্ধ হয়েছিল, কিন্তু এই যুদ্ধে কে জিতেছে কে হেরেছে তার সম্বন্ধে কারো কাছে ক্লিয়ার কোনো কিছু জানা নেই। এরপরে আসবে মৌর্য বংশ। তো এই ক্ষেত্রে এই সময় যে অর্থনৈতিক বা সমাজ ছিল, নর্থার্ন ব্ল্যাক পোলিস্ট ওয়ার পোয়েট্রি এভাবে ইউজ করতো। এগুলো পোয়েট্রিগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলোই বারবার আসবে।
তো এখানে রূপ্য পঞ্চমাক মুদ্রা ইউজ করা হতো। এরা কারিগর, বণিক এবং দুটি সঙ্গে বা সংগঠনে আলাদা আলাদাভাবে ছিল। এখানে বংশানুক্রমিকও পেশা ছিল। তো লাঙ্গর, এরা লোহার লাঙ্গল ইউজ করতো এবং কৃষি উৎপাদনে বেশ বৃদ্ধি পেয়েছিল। গ্রামীণ কাঠামো, এরা ধনিক কৃষককে গৃহপতি বলা হতো, গ্রাম প্রধানকে গ্রামিণী বা ভোজক, এবং উৎপাদনের 1/6 দিতে হতো সরকারকে, মানে তখনকার দিনের রাজাকে। এরা শুল্ক আদায়কারীকে শুল্কাধক বা শুল্কিক বলা হতো, শুল্কাধর বা শুল্কিক বলা হতো। এরা ধর্মীয় কর, যেটা বলি বা দেবতাকে বাধ্যতামূলক দান বলা হতো। এবং বিস্তারের কারণ, এরা হচ্ছে গঙ্গা উপত্যকার উর্বর জমি, যেহেতু উপরে নতুন নতুন পলি আসে, নতুন নতুন জমি তৈরি হচ্ছে। লোহার প্রাচুর্য, এদের কাছে লোহার প্রাচুর্য প্রচুর ছিল, এবং হাতির সেনাবাহিনী এদের কাছে ছিল। নদীপথে বাণিজ্য হতো এবং শক্তিশালী প্রশাসন ছিল। কৌশলগতভাবে রাজধানী পাটলিপুত্রের নদী সংযোগ আরও বাড়িয়ে দিয়েছিল। এরপর আসবো আমরা মৌর্য সাম্রাজ্য। মৌর্য ক্ষেত্রে কি হয়েছিল? মৌর্য ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হত্যা করবে? ধনানন্দ হত্যাকে যুদ্ধে হারিয়ে মৌর্যটাকে দখল করেছিল। ঠিক আছে, এই মৌর্য সাম্রাজ্য আমরা কোথা থেকে জানতে পারি? অর্থসাধ্য কৌটিল্য, চাণক্য এবং বিষ্ণুগুপ্তের রচনাগুলো থেকে। ঠিক আছে, এটি মুদ্রা রাক্ষস বা বিশ্বকাপ দত্ত যেটি রচনা করেন সেখান থেকে জানতে পারি। এছাড়া জানতে পারি ইন্ডিকা, যেটি মেগাস্তেনিস রচনা করেন, এটি গ্রিক পর্যটক। এছাড়া বৌদ্ধগ্রন্থ জাতক, ডিম্বংশ, মহাবংশ, দেববাবদান, এগুলো থেকেও আমরা জানতে পারি। তো এর অরিজিন অফ চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মুদ্রারাক্ষ ভূষল বা কুলহীন বলা হয়েছে। পুরাণে একে বলা হয়েছে শূদ্র, এবং জুনাগড়ের শিল্পলিপিতে চন্দ্রগুপ্তকে বলা হয়েছে বৈশ্য। চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দকে পরাজিত করে কার সাহায্যে? চাণক্যের সাহায্যে। চাণক্য আর ধনানন্দের একটা বিশাল ইভেন্ট আছে, সেটা নিয়ে এখন আমরা আলোচনাও করবো না, কারণ আমরা এটা ফটাফট শেষ করতে চাই। এরপর আমরা হচ্ছে সিলিউকাস নিকটের কাছে পরাজিত হন। সিলুকাস নিকেট এনার কাছে পরাজিত হন, তারপর ওনার মেয়ে হেলনাকে ইনি বিবাহ করেন। চন্দ্রগুপ্তের মৌর্য ছিল হচ্ছে বিন্দুসার, ইনি গ্রিকদের কাছে অমিত্র খাতেশ নামে পরিচিত, এবং ইনি আজীবিকদের পৃষ্ঠপোষকও ছিলেন। এরপর এনার পুত্র আসেন অশোক। অশোকের রাজ্য অভিষেকের পর 9 বছর পর ইনি কলিঙ্গ জয় করেন 261 খ্রিস্টপূর্বাব্দে, এবং সেখানে লৌহপাত বা এত বেশি রক্ত দেখে ওনার মনের মধ্যে পরিবর্তন আসে, এবং উনি তারপর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কার কাছে? ধর্মঘোষের কাছে। ঠিক আছে, এবং মৌর্য বংশের শেষ রাজা ছিল বীরদত্ত, এর মধ্যে কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় বানান। অশোকের শিলালিপি, অশোকের শিলালিপি, অশোকিয়ান রেড, পানিয়া গরন, পতিদেব। অশোকের শিলালিপির মধ্যে আছে মেজর রক এডিক্স, এভাবে যেগুলোর পাথরের উপর লিখে রাখা হয়েছে। এর পাঠোদ্ধার করেছিলেন জেমস উইনসেন। 3টি ভাষাতে মূলত লেখা আছে, প্রাকৃত, গ্রিক এবং আরামাইক। তিনি 3টি লিপি ইউজ করতেন, সেটা হচ্ছে বার্মি, খোরপ্পি, গ্রিক, আরামাইক। ইনি দেবনাম প্রিয়দর্শী নামেও অশোক পরিচিত ছিলেন। পিলার এডিক্স পিলার, যেটা দিল্লিতে বা টপরা স্তম্ভ নামে পরিচিত, সেখানে লেখা আছে। অশোক লুরিয়া আরাজ লুরিয়া নন্দনগড়, এটা বিহারে অশোক, এখানেও অশোকের সম্বন্ধে লেখা আছে। তাছাড়া গুহা, যেখানে বারবার কেপসে সম্বন্ধে পাওয়া যায়, লোমদেশি কেপসে এনার সম্বন্ধে জানা যায়। এনার সময় প্রশাসন ব্যবস্থা কীরকম ছিল? রাজা ছিল সর্বাজ্ঞ বা এনি সর্বসেবা, যেটি কুটিল্য স্থাপন করেন। তারপর হচ্ছে অমাত্য জনপদ, দুর্গা, কোষা, সেনা আর মিত্র।
এখান থেকে প্রশ্ন করবে না, যেমনি জেনারেলি করে না। দেওয়ানি বা ধর্মীয় ব্যবহারিক ফৌজদারি বা কন্ট্রোলপূর্ণ প্রতিষ্ঠা ছিল। সমাজ ছিল 4টি বর্ণ ব্যবস্থা, কিন্তু মেগাস্থানের বলেছেন 7টি। মেগাস্থানিস বলেছেন দাস প্রথা নেই, কিন্তু কৌটিল্যের চাণক্যের অস্ত্রশাস্ত্রে দাস প্রথা সম্বন্ধে লেখা আছে। সো এখানে কনফ্লিক্টেরই আছে, বা ঠিক কেউ জানি না। এখানে নারীরা সেনাবাহিনীতে পদ পেত। অর্থনীতির ক্ষেত্রে কর ব্যবস্থা 1/6 কোথাও কোথাও 1/4 নেওয়া হতো, এবং কিসকর নেওয়া হতো, এবং লুম্বিনী গ্রামকে কর মুক্ত করেছিল বলির কর থেকে। এবার হচ্ছে কর্মকর্তা। উদ্যোগ, সরকার উদ্যোগ, ধর্ম এখানে কিছু নেই তেমন, দেখে নিলেই হবে। পশ্চিম সুপুরা তাম্রলিপ্ত, হ্যাঁ, এতে পশ্চিমে 2টি বন্দর ছিল, ভরুচ এবং সুপ্রা। তাম্রলিপ্ত সেটি ছিল পশ্চিমবঙ্গের বর্তমানে এটি হচ্ছে তমলুক এরিয়ার থেকে। এখানে প্রতীক বা আর্ট সিম্বল হিসেবে সিংহ স্তম্ভকে জাতীয় ভারতের স্তম্ভ, এছাড়া ষাঁড় হাতির অলঙ্করণও ব্যবহার করা হতো। এবার হচ্ছে মৌর্য যুগের পরে কি হলো ভারতের সাথে? মৌর্য যুগের পরে পুষ্যমিত্র সিংহ ইনি বীরত্বকে হত্যা করে 185 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দের দিকে সিংহাসনে বসলেন। এনার রাজধানী ছিল বিদিশা বা মধ্যপ্রদেশে। ইনি ছিলেন হিন্দু ধর্ম অনুসারী এবং কঠোর ব্রাহ্মণ ছিলেন। ইনি বৌদ্ধ স্থাপনের পৃষ্ঠপোষক বা ভুরুহুট স্তূপ স্থাপনে সাহায্য করেছিলেন। এনার পুত্রের নাম হচ্ছে অগ্নিপুত্র। কালিদাসের মালবিকা অগ্নিমিত্র বা অগ্নিমিত্র ও মালবিকার প্রেম কাহিনী সম্বন্ধে জানা যায়। এখানকার সাহিত্যে মহাভাষ্য কে লিখেছিলেন সেটা হচ্ছে পতঞ্জলি। এই শেষ শাসক ছিল দেবভূমি, যিনি বসুদেব কৃতজ্ঞের যে হত্যা হন। এরপর আসবে এখানে কাম্য বংশ। বংশের প্রতিষ্ঠা ছিলেন বসুদেব। ইনি পাটলিপুত্রতে রাজধানীকে স্থাপন করেন। ইনি কাকে হত্যা করেন? দেবভূমিকেই ছিলেন। ইনি ছিলেন শুঙ্গ বংশ। এখান থেকে এর বেশি কিছু আসবে না। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাতবাহন বংশ। এরা হচ্ছে প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 225 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অবস্থান করেছিল। এটা হচ্ছে বর্তমান মহারাষ্ট্রের দিকে, এই যে এই সাইডে মহারাষ্ট্র, এই সাইডগুলোতে আছে, এবং এদের রাজধানী ছিল পৈঠান বা প্রতিষ্ঠান। তো এর প্রতিষ্ঠাতা ছিল সিমুক সাতবাহন, এবং এখানে সীসা মুদ্রা চালু হয়। গৌতমী পূর্ব সাতকর্ণ এবার এর কাছে শ্রেষ্ঠ শাসক শক নাহপানকে এরা পরাজিত করে। এরা বার্মণ ধর্ম গ্রহণ করেন এবং বার্ম ভিক্ষুকে এরা ভূমি দানও দিতেন। এখানে শিল্পক্ষেত্রে যেটা আমরা অজন্তা, এলোরার গুহার নিদর্শন, বা অমরাবতী নাগার্জুন কুণ্ডের স্তূপ, বা ভাষার যেটা ব্যবহার করতে হয় সেটা ছিল প্রাকৃত। এরপর আসে ইন্দো গ্রিক ইনভেশন, বা গ্রিকরাও এই সময় ধীরে ধীরে আসতে শুরু করে। তো প্রথম হিন্দুকাস যে গ্রিকরা পার হয় তাদের মধ্যে বিখ্যাত রাজা ছিলেন মেন্ডার বা মিলিন্দ। ইনি হচ্ছে মিলিন্দ পঞ্চ, যেটি নাগসাতের সঙ্গে সংলাপ করে এই বইটিকে লেখা হয়েছিল। ইনি প্রথম, এই যে মেন্ডার বা মিলিন্দ, ইনি প্রথম স্বর্ণমুদ্রা চালু করে। যদি কেউ বলে ভারতে কে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিল, সেটা হচ্ছে মেনেন্ডার বা মিলিন্দ। ইনি গান্ধার শিল্প ব্যবসায়ী ছিল, যেটি হেলেনিস্টিক, মানে এরকম বডি ফুলা ফুলা দেখাবে। এরপর আমরা আলোচনা করব শক বা সাকিয়ান্স নিয়ে। এখানে 5টি শাখা। এদের রাজধানী ছিল উজ্জয়ন। এরা ছিল রুদ্রনারায়ণ ক্ষত্রিয়। এরা চুনারগর কিন্নারের শিলালিপিতে এদের অস্তিত্ব সম্বন্ধে জানা যায়। বিক্রমাদিত্য সব পরাজিত করে তারপর বিক্রম সম্বত। এর থেকে বেশি জানার দরকার নেই, সব বা পার্থিয়ান সম্বন্ধে খবরটা বেশি আসে না। শব্দের পর উত্তর পশ্চিম ভারতের শাসন, এই যে কুষাণ আসবে। এরপর আসবে কুষাণরাই এদের কি ইউজান বা তুখান নামেও পরিচিত। এরা প্রথম সেঞ্চুরি থেকে 3য় সেঞ্চুরি পর্যন্ত রাজ করেছে। ঠিক আছে, এতে রাজধানী ছিল পেশোয়ার। তারপর এখান থেকে সরে আনা হয় মথুরাতে। এদেরকে বলা হতো কিং অফ স্কিম, রাজা রোকেন, বা সন অফ গড, বা দেবতার পুত্র।
কথফিসিস এদের হচ্ছে প্রথম প্রারম্ভিক শাসক, যিনি এখানে শুরু করেন। তারপর কনিষ্ক, যাকে দ্বিতীয় অশোকের সঙ্গে তুলনা করা হয়, এবং ইনি চতুর্থ বৌদ্ধ সংঘ তৈরি সংঘ নির্দেশন বা সংঘটি করেছিলেন, যেটি করেছিলেন কাশ্মীরে। এনার সময় বিশুদ্ধ স্বর্ণমুদ্রাও চালু হয়। এরপর তাছাড়াও এনের সময় সিল্ক রোডের যে বাণিজ্য পথটি এটিও চালু হয়। ওকে, সিল্ক রোডের বাণিজ্য নেই, এখানে অশ্বারোহী বা যুদ্ধকোষে শুরু হয়, পাগড়ি শেরওয়ান পোশাক ছিল, এবং শিব এবং বুদ্ধের পূজা এই সময় ব্যাপক হতো। এবার আসি শিল্প, সাহিত্য ও বিজ্ঞান। এই সময় রেড ওয়ার পোয়েট্রি চালু হয়, এবং সাহিত্য সেনের বুদ্ধচুরি, যেটি অশ্বকোষ লেখেন, এবার মহাবস্ত্র, যেটি দিব্যবদান, কামসূত্র, যেটি বাদশায়ন ঋষি লেখেন। তারপর মেডিসিনের ক্ষেত্রে চরক সঙ্গীত, তিনি চরক লেখেন। সুশ্রুত, শল্যচিকিৎসার জগক, বা ইনি প্রথম সার্জন। প্রশাসন, এখানে ক্ষত্র ব্যবস্থা, মিলিটারি গভর্নর ছিল, মানে মিলিটারি গভর্নরকে কিছু জমি দেওয়া হতো এখানে চাষবাস করার জন্য। এবার আসবো আমরা সঙ্গম মেজ বা দক্ষিণ ভারতের প্রাচীন সভ্যতার দিকে। জোড়া দিলে আর কবে না। সঙ্গম মেজ বা দক্ষিণ প্রাচীন ভারতের তামিল সভ্যতা। সঙ্গম মানে তিনটি গভীর সঙ্গমকে বোঝানো হয়। মোট এখানে পৃষ্ঠপোষক ছিল এতে পাণ্ড্য রাজারা। এটা মুজগ্রাম তামিল অঞ্চল, বা প্রথম মাদুরাই বা ঋষি অগস্ত্য ছিলেন, দ্বিতীয় ছিলেন কামপুরম বা তোলকাপিয়াম্বার, তৃতীয় ছিল মাদুরাই নাগেরার। এতে এর ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে তালকপিয়াম। ঠিক আছে, প্রাচীনতম এটি হচ্ছে তামিল ব্যাকরণ। এরপর হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে যেটি পাওয়া যায়, মেলকাঙ্কু মেলকাঙ্কু, এটা হচ্ছে 8টি প্রধান রচনা, এখানে ন্যারেটিভ আছে। তারপর হচ্ছে কিলাঙ্কু, এটা ডিটেকটিভ বা পোয়েটিক, 18টি ক্ষুদ্র রচনা নিয়ে উল্লেখিত। এছাড়া আছে বিষয় আকম, পুরম আকম হচ্ছে প্রেম বিষয়, আর পরম মানে হচ্ছে যুদ্ধের কথা। এখানে প্রধান গ্রন্থ শিলাকপতরাম বা ইলঙ্গ ওডিয়ল বা কবালনিন্দু মাধবী কাহিনী নিয়ে, মুনি মেখলা এনি সতনার বা মকলিন মাধবীর কন্যা কনকি হচ্ছে পবিত্রতা আর দেবী কেরালার। ঠিক আছে, এগুলো হচ্ছিল ইম্পর্ট্যান্ট জিনিস। এবার আসবো থিনাই বা 5টি অঞ্চল নিয়ে। কুরঞ্জি, এই অঞ্চলের লোকেরা শিকার করতো, পালায় এরা লুট বা আক্রমণ করত। মুল্লাই, এরা পশুপালন করত। মারতুম, এরা কৃষি করতো। এখান থেকে প্রশ্ন করতে পারে মুলাইরা কী করতো, মারতুমরা কী করতো। নৈতল, এরা মাছ বা লবণ ভরতো। মনে রাখার জন্য আমরা কি বলবো, করুন যে এরা শিকার বা সংগ্রহ, পালাই হচ্ছে লুট বা আক্রমণ করে। লুট বা আক্রমণ করলে পালাতেই হবে, এখান থেকে এটা মনে রাখতে পারি। মুল্লাই, এরা হচ্ছে পশুপালন করলো। মুলাই হচ্ছে এক ধরনের ঘাসটা বেছে নিই, তো ঘাসটা বেছে নিস কারা করবে, যারা পশুপালন করবে। আর হচ্ছে মারতুম, মারতুম তো মারতুম মারতুম হচ্ছে কৃষিরা তখনকার দিনেও মার খেত, এখনও মার খায়, তার জন্য মারতুম। এরপর নৈতল, নৈতল হচ্ছে তল, আর তলে কারা যেতে হয়, মাছ ধরতে গেলে যেতে হয়, তো জলের দিকে যেতে হয়। এভাবে মনে রাখা যেতে পারে এটাকে। ঠিক আছে, এবার 3টি এদের প্রধান রাজ্য ছিল। একটা ছিল চেরা, একটা হচ্ছে পাণ্ড, আর একটা হচ্ছে চোল। তো প্রথমে চোলটা নিয়ে সম্বন্ধে আলোচনা করি। চোল অঞ্চলটা ছিল পেন্নার ও ভেলার নদীর পেন্নার আর ভেল্লার নদীর মাঝখানে। এদের রাজধানী ছিল উদয়পুর, পুহার এবং কাবেরীপট্টিনমে। এদের প্রতীক ছিল বাঘ। এদের শ্রেষ্ঠ রাজা হচ্ছে কুরিকাল। এদের পণ্য ছিল তুলোর বস্ত্র, বাণিজ্য। ঠিক আছে, এরপর হচ্ছে চেরা। চেরা অঞ্চলটি কোথায় ছিল, কেরল ও তামিলনাড়ুর মাঝখানে। রাজধানী ছিল ভাঞ্চি, বন্দর ছিল মজিরিস ও টুন্ডি, এবং প্রতীক ছিল ধনুক এবং বান। এদের বিখ্যাত রাজা ছিল সেঙ্গুটুবন। এরা রোমানদের সাথে বাণিজ্য করতো। এরপর হচ্ছে পান্ডিয়া, এর রাজধানী ছিল মাদুরাই, যেটা বর্তমানে চেন্নাই। এটা ছিল ভাগাই নদীর তীরে। এদের প্রতীক ছিল মাছ। এদের বিখ্যাত ছিল মুক্তা ব্যবসা। তো কারা মুক্তা ব্যবসা করতো, পান্ডায়ারা। ঠিক আছে, বন্দর ছিল কোরকাই, এবং রোমানদের সাথে এদেরও বাণিজ্য ছিল। বিদেশি যোগাযোগ বা ফরেন কন্ট্যাক্ট, রোমান বাণিজ্য এদের সাথে ছিল, এবং অশোকের লিপিতে উল্লেখ আছে চেরা, চোল, পাণ্ড্য, সুদীপ, তাম্র,
এবং তাম্রপর্ণী বা শ্রীলঙ্কার কথা। ঠিক আছে, এরপর আছে সমাজ। এদের শাসক ছিল আরাসার, বলা হতো ধনী কৃষককে ভেলালার বলা হতো, নিম্ন কৃষককে কাদাই সিয়ার বলা হতো। শাসককে কী বলা হতো? আরাসার, ধনী কৃষককে ভেলালার এবং নিম্ন কৃষককে কাদাই সিয়ার। ঠিক আছে, অর্থনীতি কীভাবে ছিল? এর অর্থনীতি ছিল কৃষি, মুক্তা সংগ্রহ, সমুদ্র বাণিজ্য, লবণ উৎপাদন আর বন্দর নগরকে ভিত্তিক অর্থনীতি। তিনটি সংঘ বা পাঠ্যপুস্তক তোলকেপিয়ম মানে এদের ব্যাকরণ, পাঁচটি থিনাই বা চেরাচোলকে উন্দম্বর। এবার আমরা আসবো গুপ্তযুগের ক্ষেত্রে। এটা গুপ্তযুগ হচ্ছে 320 খ্রিস্টপূর্বাব্দ থেকে 550 খ্রিস্টপূর্বাব্দ। এবার হচ্ছে গুপ্তযুগের ক্ষেত্রে 320 খ্রিস্টপূর্বাব্দ থেকে 520 খ্রিস্টাব্দ এদের শাসক, প্রশাসন, সাহিত্য এবং সংস্কৃতি তো সূচনা। গুপ্ত যুগ বা গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন শ্রীগুপ্ত, পুত্র ছিলেন ঘটোৎকচ এবং রাজধানী ছিল পাটলিপুত্র অঞ্চলে। ঠিক আছে, এখান থেকে স্বর্ণমুদ্রায় এনাদের মূর্তিতে ছাপানো ছিল। প্রধান শাসক ছিলেন চন্দ্রগুপ্ত বা বিখ্যাত শাসকদের মধ্যে চন্দ্রগুপ্ত ওনার। ইনি উপাধি নেন মহারাজাধিরাজ। ইনি কি উপাধি নেন? মহারাজাধিরাজ। ইনি কার সাথে বিবাহ করেন? ইনি কুমার দেবী লিচ্ছবি রাজকন্যার সাথে বিবাহ করেন। গুপ্ত যুগের সূচনা হয় 320 খ্রিস্টাব্দ থেকে। এদের স্বর্ণমুদ্রাকে কি বলা হতো? দিনার। এগুলো ইম্পর্টেন্ট জিনিস। এরপর আমরা আসবো এনার পুত্র সমুদ্রগুপ্তের ক্ষেত্রে। সোমগুপ্তদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ছিলেন ইনি। ঠিক আছে, এলাহাবাদের স্তূপলিপি পয়া প্রশস্তি থেকে হরিসেন তখনকার দিনের কবি ছিলেন, তার থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানতে পারি। এনার উপাধি ছিলেন কবিরাজ, পরম ভাগবত, সর্বরাজ, উচ্ছেদা। এনাকে ভারতের নেপোলিয়ানও বলা হয়। ইনি অশ্বমেধ যজ্ঞ করতেন এবং এনার মূর্তি আছে বাণী বাজানো ভঙ্গিতে। আশা করা যায় ইনি বাণী বাজাতে পারতেন, মানে বাণী বলছি না, বীণা বোঝাতে পারতেন। এরপর আসছে চন্দ্রগুপ্ত 2। চন্দ্রগুপ্ত 2 1980 থেকে 1980 থেকে, আরে কি বলছি আমি, চন্দ্রগুপ্ত 2 380 থেকে 414 খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত রাজত্ব করেছেন। এনার আরেকটি নাম হচ্ছে বিক্রমাদিত্য। ঠিক আছে, ইনি শকদের আক্রমণকে পুরোপুরিভাবে পরাজিত করে দেন এবং প্রথম ইনি রৌপ্য মুদ্রা বা রূপার মুদ্রা চালু করেন। তো চন্দ্রগুপ্ত 2 হচ্ছে প্রথম ভারতে কিন্তু রূপার মুদ্রা চালু করেন। এনার সম্বন্ধে আমরা জানতে পারি মেহরুলি লৌহ স্তম্ভ লিপি থেকে। মেহরুলি লৌহ স্তম্ভ থেকে। এনার কন্যা হচ্ছে প্রভাবতী গুপ্ত বা বাটাটক রাজবংশের সাথে ইনি বিবাহিত করেন। ঠিক আছে, যার প্রভাবতী গুপ্তকে বাটাকক রাজবংশের সাথে বিবাহ করেন এবং এই বাটাটক রাজবংশের রাজা যিনি ছিলেন উনি হালকা বয়সে মনে করা হয় যে যক্ষা রোগে মারা যান। তারপর এনার নিজের কন্যার সাথে তার বিয়ে দেন। এই সময় সর্বাধিক বিস্তার করেছিলেন। আর এনার নবরত্ন ছিলেন অমর সিং, ধনেন্দ্রী, হরিসেন, কালিদাস, ক্যানপক, শঙ্কু, ব্রাহ্মীর, ব্রুরি এবং বেতাল ভট্ট। এবার আসবো আমরা কুমারগুপ্ত 1-এর ক্ষেত্রে। ইনি 1415 থেকে 1455 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ইনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেন এবং ইনি হুন আক্রমণ, এনার সময় থেকে হুন আক্রমণ শুরু হয়। এরপর আসবো স্কন্দগুপ্ত 1455 থেকে 461 খ্রিস্টাব্দ। ইনি হুনদের কাছে পরাজিত হন। এনার উপাধি হলো বিক্রমাদিত্য। এবার আসবো আমরা সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো বৈষ্ণব ধর্মের প্রসারটা বেশ বিস্তারিত হয় এবং মূর্তি পূজা বৃদ্ধি হয়। চীনা পর্যটক ফায়াং শেয়ান এর সময় কিন্তু ভারতে আসেন। সাহিত্যের ক্ষেত্রে এখানে আমরা যদি দেখতে পাই কালিদাস, যাকে ভারতে শেক্সপিয়ার বলা হয়, যদিও আমার হিসাবে শেক্সপিয়ারকে ইউরোপের কালিদাস বলা উচিত ছিল, কারণ
শেক্সপিয়ার অনেক ছোট কালিদাসের থেকে অভিজ্ঞান শকুন্তলম লেখেন। তাছাড়া উনি লেখেন রঘুবংশ, মেঘদূত, কুমার সম্ভব। অন্যান্য আছে, তাছাড়া আছে মৃচ্ছকটিক, সূত্রক, যিনি চার দত্ত, বসন্ত সেনা আর কাহিনী লিখেছেন। তো প্রশাসন, এবার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম এখানে কীভাবে ছিল সেটাই হচ্ছে বিকেন্দ্রীভুক্ত। ভুক্তি বা উপরিক বলা হতো বিষয়কে, বিষয়পতি বলা হতো বা একটি এরিয়া। ভুক্তি ধরুন একটা গ্রাম, সেটাকে উপরিক বলা হতো। তারপর বিষয়ে কয়েকটা গ্রাম মিলে, তারপর ভিত্তি যেটাকে নগর বা নগরপতি বলা হতো। গ্রামকে গ্রামও বলা হতো। গ্রাম যে দেখাশোনা করতো তাকে গ্রামিক, ভুল বললাম, ভিত্তিকে নগরপতি বলা হতো। কয়েকটা গ্রাম মিলে বিষয়, যে কয়েকটা গ্রাম নিয়ে দেখা গেলো একটা অঞ্চল তৈরি করলো বা একটা ব্লকের মতো শুরু করলো, তাকে বিষয়পতি বলা। ভুক্তি একটা পুরো ডিস্ট্রিক্টকে বলা হতো। ঠিক আছে, কর্মকর্তাকে কী বলা হতো? যেমন কুমারা মাত্র, এরা প্রাদেশিক দেখাশোনা করতো। মহাদণ্ডনায়ক, এরা বিচার এবং শাস্তি ব্যবস্থা দেখাশোনা করতো। সন্ধি বিগ্রাহক, এরা যুদ্ধ এবং সন্ধি নিয়ে দেখাশোনা করতো। সেনা ভক্তি এখানে তখনকার দিনে বেশ ছিল। গ্রামের মানুষ সেনাকে খাদ্য দান করতো। এবার আসি ট্যাক্স সিস্টেমে। ট্যাক্স সিস্টেমে আছে ভাগে আসে উৎপাদনের 1/6 তখন দেওয়া হতো। ভোগ, যেটা রাজাকে উপহার বা বলি হিসেবে দেওয়া হতো। উপরিকার, অতিরিক্ত কর দেওয়া হতো। বৃষ্টি বা বাধ্যতামূলক শ্রম করতে হতো কর হিসাবে। কাজ করেও কিন্তু ট্যাক্স দেওয়া যেত। শিল্প ও ইস্পাত, আর্কিটেক্টের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, আর্ট অ্যান্ড আর্কিটেক্টের ক্ষেত্রে উদয়গিরিতে, যেটা এমপিতে বা উদয়গিরিতে পুরহ অবতারের ভাস্কর্য, এইভাবে একটা পুরহ অবতারের ভাস্কর্য। তাছাড়া আছে দশবতার মন্দির, যেটা চাষি ইউপিতে বানানো হয়েছে। তারপর আছে ভিটারগাঁও মন্দির, যেটা কানপুরে বানানো হয়েছে। এটি প্রাচীনতম ইটির মন্দির। ঠিক আছে, মেহেরুলি লৌহ স্তম্ভ। এছাড়াও এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাজ সংস্কৃতি। বৈষ্ণব ধর্মের এই সময় বেশ প্রসার হয়, মূর্তি পূজা বৃদ্ধি হয়, চীনা পর্যটক আগমন হয়, এবং এই সভ্যতা জানার প্রধান উৎসর মধ্যেগুলো হচ্ছে লৌহ স্তম্ভলিপি, ভিটারি স্তম্ভলিপি, মুদ্রা ও শিলালিপি। আর 3 থেকে 4 মিনিট, তাহলেই খতম করে দেব প্রাচীন ভারত। পুষ্যবতী, চালুক্য, পল্লব এবং রাষ্ট্রকূট রাজবংশ, এরা হচ্ছে 6ম থেকে 9ম শতাব্দী পর্যন্ত ছিল। এবার হচ্ছে পুষ্যবতী বা বর্ধন বংশ। পুষ্য এর প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যবতী, যার রাজধানী ছিল থানেশ্বর, হরিয়ানাতে। এরপর এদের শ্রেষ্ঠ রাজা ছিল হর্ষবর্ধন, যার রাজধানী ইনি থানেশ্বর থেকে কনৌজে নিয়ে আসেন। এনার উপাধি ছিল সকলোত্তর উপবতনাম। ইনি শৈব ধর্মকে পালন করতেন, কিন্তু বৌদ্ধ ধর্মেরও পৃষ্ঠপোষক ছিলেন। এনার সময় এসেছেন চীনা পর্যটক হিয়ং সায়। চীনা পর্যটক হিয়ংসান এনার দরবারে এসেছেন। প্রয়াগ সভা প্রতি 3 বছরে হতো। এনার গ্রন্থ হচ্ছে রত্নাবলী, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা, এবং এনার জীবনী হচ্ছে হর্ষচুরি, যেটি লিখেছেন বাণভট্ট। এরপর আমরা আসবো বাদামি চালুক্য বা চালুক্য বংশে। এদের প্রতিষ্ঠাতা হচ্ছে জয়সিংহ, এদের রাজধানী হচ্ছে বাতাবি। এটি পুলকিশন টু হর্ষকে নর্মদার তীরে পরাজিত করেন, এবং পল্লব মহাবর্ধনকেও ইনি পরাজিত করেন এবং উপাধি নেন বাতাবি কন্ডার। ওহেল শিলালিপি থেকে এনার সম্বন্ধে জানতে পারি। স্থাপত্য, ভেষজ শিল্পী নাগর বা দাপেরও দুর্গা মন্দির, তারপর হচ্ছে পট্টকাল এবং বিরূপাক্ষ মন্দির থেকে। এরপর আমরা আলোচনা করব পল্লব বংশের প্রতিষ্ঠা হচ্ছে সিংহ বৈষ্ণব। এদের রাজধানী ছিল কাঞ্জিপুরম। এনি শ্রেষ্ঠ রাজাদের মধ্যে হচ্ছে নরসিংহ 1, যিনি 630 খ্রিস্টাব্দ 668 পর্যন্ত রাজত্ব করেন। ইনি পুলিকেশন 2কে পরাজিত করেন এবং ইনি উপাধি নেন, এখানে একটু ভুল আছে, বাতাবি কন্ডার। ইনি মহাবলপুরের শোর টেম্পল। এরপর আসি রাষ্ট্রকূট বংশ বা দন্তিযুগ। রাজধানী মান্যখেতা। ওমেকেশ্বরের জন্মগ্রহণ করেন। এলোরা কৈলাস মন্দিরে নির্মাণ কৃষ্ণ 1, ইনি এলোরা কৈলাস মন্দিরে নির্মাণ করেন। ওমেক গোস্ব ইনি জন্মধর্ম গ্রহণ করে। এখান থেকে পুলকেশন প্রয়াগ সভা
হর্ষ করেন, পুলকেশন টুকে পরাজিত হর্ষ পরাজিত হয়, সোর টেম্পল পল্লব করেন, কৈলাস মন্দির রাষ্ট্রকূট প্রতিষ্ঠা করে। এখান থেকে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস খতম।